আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা প্রাচীন রহস্যের জট খুলতে যাচ্ছি যা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন। আচার্য চাণক্যের ২৪০০ বছরের পুরনো সম্পদের কিছু গোপন সূত্র নিয়ে আজ আমরা কথা বলবো। আধুনিক কালের এই যে হাসেল কালচার বা ইঁদুর দৌড়, তার চেয়ে এই পদ্ধতিটা কিন্তু একেবারেই আলাদা, মানে রীতিমতো অভাবনীয়। আজকাল সবাই যখন নিজেদের সাফল্য শো অফ করতে বা জাহির করতে ব্যস্ত, ঠিক তখনই চাণক্যের এই সূত্রগুলো আমাদের একদম উল্টো পথে হাঁটার কথা বলে। চলুন শুরু করা যাক। আচ্ছা, একবার ভাবা যাক সম্পদ নিয়ে সমাজের সবচেয়ে বড় মিথ বা মিথ্যা ধারণাটা আসলে কি। অনেকেই ভাবেন কেবল হাড় ভাঙা খাটুনি বা কঠোর পরিশ্রম করলেই ধনী হওয়া যায়, কিন্তু সত্যিটা হলো যারা প্রকৃত ধনী বা মাস্টার তারা কিন্তু কখনোই তাদের আসল কৌশলগুলো প্রকাশ্যে আনেন না। কারণটা খুব সোজা, ওই কৌশলগুলো সবাই জেনে গেলে তো অন্যরাও ঠিক একইভাবে শক্তিশালী হয়ে উঠবে, তাই না? এজন্য দেখবেন তারা হয়তো বড় বড় মোটিভেশনাল স্পিচ দেবেন, নিজেদের ডেইলি রুটিনের গল্প শোনাবেন, কিন্তু আসল রহস্যটা ঠিকই আড়ালে রেখে দেবেন। আর এই পুরো ব্যাপারটার মূলে রয়েছে চমৎকার একটা দর্শন। চাণক্য বলেছেন যে লুকিয়ে থাকে সে জেতে, আর যে নিজেকে জাহির করে সে শিকারে পরিণত হয়। এই একটা কথাই কিন্তু পুরো দৃশ্যপটটা বদলে দেয়। একবার চিন্তা করলেই বোঝা যায়, এর মানে হলো আমরা যত বেশি নিজেদের দৃশ্যমান করব, আমরা তত বেশি অরক্ষিত বা দুর্বল হয়ে পড়ব। এবারে আসা যাক আমাদের প্রথম দুটি নিয়মে, রুল 1 অ্যান্ড 2, দ্য ওয়ে অফ দ্য ফক্স বা শিয়ালের পথ। জঙ্গলের রাজা সিংহের কথা চিন্তা করা যাক। সিংহকে খুব সহজেই দেখা যায়, তার গতিবিধি আগে থেকে অনুমান করা যায়, আর এই কারণে তাকে শিকার করাও কিন্তু সহজ। অন্যদিকে শিয়ালের দিকে তাকালে দেখা যায় শিয়াল থাকে অদৃশ্য, সে অত্যন্ত কৌশলী এবং শেষমেশ কিন্তু সেই সবসময় জিতে যায়। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় এই যে নিজেদের সাফল্য জাহির করার প্রবণতা, এটা ঠিক ওই দৃশ্যমান সিংহের মতোই। এটি সফল মানুষদের খুব সহজে অন্যদের ঈর্ষা আর ধারের টাকা টার্গেটে পরিণত করে দেয়। একদম সোজা হিসাব। ইতিহাসের পাতায় চোখ রাখলেও কিন্তু এই দর্শনের চমৎকার প্রমাণ মেলে। প্রাচীন মগধের সবচেয়ে ধনী ব্যক্তি ধনপত লালের কথাই ধরা যাক না। তিনি অত্যন্ত সাধারণ ধুতি পরতেন, কিন্তু গোপনে রাজাদের অর্থায়ন করতেন। অন্যদিকে পাটলিপুত্রের ব্যবসায়ী রামদিন নিজের বিশাল মুনাফা লুকিয়ে রাখতেন শুধু প্রতিযোগী আর কর এড়ানোর জন্যে। তাদের এই গল্পগুলো প্রমাণ করে যে আর্থিকভাবে অত্যন্ত সফল হওয়া সত্ত্বেও বাইরে থেকে নিজেকে গরিব বা সাধারণ হিসেবে উপস্থাপন করার মধ্যে কি বিশাল একটা কৌশলগত সুবিধা লুকিয়ে আছে। এর পেছনে খুব সাধারণ একটা মনস্তাত্ত্বিক নিয়ম কাজ করে। সমাজ সাধারণত দুর্বলকে সাহায্য করে, কিন্তু কেউ শক্তিশালী হয়ে উঠলেই তাকে ধ্বংস করার চেষ্টা করে। এটা সত্যি একটা অসাধারণ সাইকোলজিক্যাল অবজারভেশন। নিজেকে সংগ্রামরত বা স্ট্রাগলিং হিসেবে তুলে ধরাটা হলো মানুষের হিংসা এবং প্রতিযোগিতার বিরুদ্ধে সবচেয়ে কার্যকারী একটা আত্মরক্ষামূলক কৌশল। এরপর আমরা দেখব রুল 3 অ্যান্ড 4, ভেতরের মানুষের বিপদ। মানে নিজের সার্কেলের মানুষেরাই যখন বিপদের কারণ হয়ে দাঁড়ায়। দিল্লির এক স্টার্টআপ ফাউন্ডার বিক্রমের পতনের টাইমলাইনটা একটু লক্ষ্য করলেই ব্যাপারটা পরিষ্কার হবে। প্রথম মাসে কোম্পানি ১০০ কোটির ভ্যালুয়েশনে পৌঁছানোর পরেই দ্বিতীয় মাসে সে এক বিশাল ভোজের আয়োজন করে, আর সেখানেই আবেগের বশে সব ব্যবসায়ী কৌশল ফাঁস করে দেয়। ফলাফল কি হল? অষ্টম মাসে কোম্পানির চিফ টেকনিক্যাল অফিসার এবং মার্কেটিং হেড পদত্যাগ করে এবং তারা নিজেরাই প্রতিযোগী হয়ে দাঁড়ায়। এরপর দ্বিতীয় বছরের মাথায় কোম্পানিটি পুরোপুরি দেউলিয়া। বন্ধু এবং সহকর্মীদের কাছে খুব তাড়াতাড়ি নিজের তাসের টেক্কা দেখিয়ে ফেলার পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে, এই আধুনিক গল্পটি তার নিখুঁত একটা উদাহরণ। এখান থেকেই ক্ষমতা বা পাওয়ারের একটা নতুন সংজ্ঞা পাওয়া যায়। সত্যিকারের ক্ষমতা মানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকা নয়। আসল ক্ষমতা থাকে সেই অদৃশ্য স্পন্সরের হাতে, যে পর্দার আড়ালে থেকে মূলধন এবং মেসেজিং নিয়ন্ত্রণ করে। আর মজার ব্যাপার হলো, তার কোনো পাবলিক প্রোফাইল বা পরিচিতি হয়তো থাকে না। তাহলে এর কার্যকরী পদক্ষেপগুলো আসলে কি? প্রথমত, গোপনে উপার্জনের একাধিক পথ তৈরি করতে হবে। দ্বিতীয়ত, মানুষের সামনে কেবল একটি সাধারণ কাজের পরিচয় দিতে হবে। এবং তৃতীয়ত, অদৃশ্য আর নীরব অপারেটরদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। মূল কথা হল নীরবে বহুমুখী হওয়া, যাতে সাধারণ মানুষ কখনোই একজনের সক্ষমতার পুরো পরিধিটা আন্দাজও করতে না পারে। এবার চলে আসছে রুল 5, 6 অ্যান্ড 7-এ, সাফল্য লুকিয়ে রাখুন। ৫ লক্ষ রুপি, এই সংখ্যাটা একটু খেয়াল করা যাক। রোহান নামের এক বিনিয়োগকারী মাত্র ৬০ দিনে এই সম্পদ জমা করেছিল, কিন্তু বোকামির বশবর্তী হয়ে সে এটা অনলাইনে সবার সামনে প্রচার করে ফেলে। সোশ্যাল মিডিয়ায় বড়াই করার আসল মূল্যটা যে কতটা ভয়াবহ ছিল তা সহজে কল্পনাও করা যায় না। ওই যে স্ক্রিনশট শেয়ার করার তীব্র আকাঙ্ক্ষা, তার কারণে আত্মীয়রা ধার চাইতে লাইন দিয়ে দিল, ইনকাম ট্যাক্সের নোটিশ চলে এলো, এমনকি চাঁদাবাজির হুমকিও শুরু হলো। শেষ পর্যন্ত তার পুরো মূলধন আর মানসিক শান্তি সবকিছুই ধ্বংস হয়ে গেল। এটা কিন্তু একটা বড় প্রমাণ যে
খুব দ্রুত এবং শোরগোল করে আসা টাকা ঠিক ততটাই দ্রুত বিদায় নেয়। এখানে দুটো পরিষ্কার বৈপরীত্য লক্ষ্য করার মতো। সাধারণ হয়েও ধনীর মতো আচরণ করা ব্যাপারটা কেবল মানুষের অবাস্তব প্রত্যাশা আর শত্রুদেরই আমন্ত্রণ জানায়। এর ঠিক উল্টোটা ভাবলে দেখা যায় ধনী হয়েও সাধারণের মতো আচরণ করা। এটা কিন্তু শতভাগ শান্তির নিশ্চয়তা দেয়। সমাজ মূলত মানুষের বাহ্যিক ইমেজের উপর ভিত্তি করেই প্রতিক্রিয়া দেখায়। তাই একটা বিনয়ী এবং সাদামাটা আবরণই হল অবাস্তব দাবি এবং ঝামেলার বিরুদ্ধে সবচেয়ে নিখুঁত ঢাল। প্রাচীন রাজদরবার হোক বা আধুনিক যুগের কর্পোরেট অফিস, সব জায়গাতেই দেখা যায় সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিদেরই সবার আগে টার্গেট করা হয়। তাই কখনো কখনো নিজেকে একটু বোকা হিসেবে উপস্থাপন করা কিংবা নিজের সাফল্যকে নিছক ভাগ্যের উপর ছেড়ে দেয়াটা কিন্তু অত্যন্ত বুদ্ধিমানের কাজ, কারণ এতে প্রতিযোগীরা তাদের সতর্কতা কমিয়ে দেয়, আর ঠিক তখনই অমূল্য সব তথ্য এবং কৌশলগত সুবিধা হাতিয়ে নেওয়া যায়। আমাদের আজকের শেষ ভাগ, রুল 8 and 9, স্মারকের চেয়ে সিস্টেম। এখন একটা অত্যন্ত কঠিন কিন্তু বাস্তব প্রশ্ন করা যাক। ধরা যাক আগামীকাল থেকে সমস্ত কাজ বন্ধ হয়ে গেল, তাহলে আর্থিকভাবে আর কতদিন টিকে থাকা সম্ভব? 1 সপ্তাহ নাকি 1 মাস? এই প্রশ্নটা কিন্তু খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে আয় যতই হোক না কেন, যার বেঁচে থাকাটা দৈনন্দিন শ্রমের উপর নির্ভরশীল, সে আসলে সোনার খাঁচায় বন্দি ছাড়া আর কিছুই নয়। এখানে মনুমেন্ট মানে স্মারক আর সিস্টেম বা ব্যবস্থার মধ্যকার পার্থক্যটা বোঝা অত্যন্ত জরুরি। এই যে দামি গাড়ি বা বিশাল অট্টালিকা, এগুলো হলো কেবল মনুমেন্ট। এগুলো শুধু টাকা শুষে নেয়, মানুষের ঈর্ষা বাড়ায় এবং একদিন ধুলোয় মিশে যায়। এগুলো কেবল আমাদের অহংকারকে তৃপ্ত করে। অন্যদিকে সত্যিকারের সম্পদ গড়ে ওঠে অদৃশ্য স্বয়ংক্রিয় সিস্টেমের উপর, যা মানুষ ঘুমিয়ে থাকলেও সম্পদ তৈরি করতে থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে। উজ্জয়িনীর শেঠ হরিদাসের গল্পটা এ প্রসঙ্গে একেবারে নিখুঁত একটা উদাহরণ। হাজার হাজার গ্রামের মালিক হয়েও তিনি পুরনো গরুর গাড়িতে ঘুরতেন, 20 বছরের পুরনো চটি পরতেন এবং রাস্তার পাশে সাধারণ ধাবায় খেতেন। সমাজ তাকে একজন নিরীহ কিপ্টে ভেবে হাসাহাসি করত ঠিকই, কিন্তু তিনি নীরবে তার বিশাল সাম্রাজ্য উপভোগ করে গেছেন। এটাকে বলে সত্যিকারের সিস্টেমিক সম্পদ। তার মানে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? টাকা শোরগোল করে, কিন্তু সত্যিকারের সম্পদ থাকে সম্পূর্ণ নিস্তব্ধ। যাদের কাছে আসলেই বিপুল সম্পদ রয়েছে, অপরিচিতদের কাছে তা প্রমাণ করার কোনো প্রয়োজনই তারা অনুভব করেন না। ট্রু স্টিলথ ওয়েলথ বা সত্যিকারের অদৃশ্য সম্পদের অর্থই হল একটি অদৃশ্য শক্তি হিসেবে অস্তিত্ব বজায় রাখা, সবকিছুর মালিক হয়েও বাইরে থেকে কিছুই না থাকার ভান করা এবং ছায়ার আড়াল থেকে রাজত্ব করা। এটি সেই 2400 বছরের পুরনো দর্শনকে সারসংক্ষেপ করে, যেখানে একটি শিয়ালের মতো ধৈর্য এবং আত্মগোপনের কৌশল অবলম্বন করার কথা বলা হয়েছে। আজকের এই বিশ্লেষণের শেষে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে বর্তমান সাফল্য, এটা কি অন্যদের ঈর্ষা জাগানোর জন্য একটি মনুমেন্ট তৈরি করছে, নাকি চূড়ান্ত স্বাধীনতার জন্য একটি নীরব সিস্টেম তৈরি করছে? বিষয়টা সত্যিও ভাবনার। এই দর্শনটি মূলত নিজের সাফল্যের পথকে নীরবে মূল্যায়ন করার এবং নিজের সাম্রাজ্য গড়ে তোলার সময় সম্পূর্ণ নীরব থাকার একটি অত্যন্ত শক্তিশালী বার্তা দেয়। আজ তাহলে এই পর্যন্তই।